প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি শহীদুল আলম ইংলিশ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো আজকে, যেটা ক্লাস একদম সেকেন্ডারি লেভেল থেকে শুরু হয়, হায়ার সেকেন্ডারি এমনকি ডিগ্রি লেভেলের গুরুত্বপূর্ণ বিষয়। যারা তোমরা সামনে ডিগ্রি পরীক্ষা দিচ্ছ তাদের অবশ্যই পাংচুয়েশন অ্যান্সার করতে হবে। এই পাংচুয়েশন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা একেবারেই সহজ, আবার অনেকের কাছে এখনও দুর্বোধ্য। যাদের কাছে দুর্বোধ্য, যারা এখনও পাংচুয়েশন পারো না, আজকে আমি একটি পাংচুয়েশন করব এক্সারসাইজ। এই এক্সারসাইজটির মাধ্যমে তোমাদের পাংচুয়েশন সম্পর্কে ধারণা একদম পাল্টে যাবে, আর পাংচুয়েশনটা একদম সহজ হয়ে যাবে আজকের এই একটি এক্সারসাইজের মাধ্যমে। এক্সারসাইজ করার পাশাপাশি আমি নিয়মগুলো বলবো। আর পাংচুয়েশনের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, পাংচুয়েশন করার সময় আমরা কি করি, একদম প্রস্তুতি না নিয়ে শুরু করি। তখন দেখা যায় সেন্টেন্স কোথায় শুরু কোথায় শেষ বুঝি না, সেটা ডাইরেক্ট নাকি ইনডিরেক্ট ন্যারেশন সেটা বুঝি না, ইনভার্টেড কমা লাগবে না লাগবে না সেটা বুঝি না। এই বিষয়গুলো প্রস্তুতি নেওয়া ছাড়া যখন পাংচুয়েশন করতে যাই, তখন দেখা যায় আমরা সঠিক জায়গায় সঠিক চিহ্নটি বসাতে পারি না। যার জন্য পাংচুয়েশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রস্তুতিটি। অর্থাৎ আমার পেজেসটা পড়েই প্রথমে বুঝতে হবে সেটা ডিরেক্ট ন্যারেশন নাকি ইনডিরেক্ট ন্যারেশন বা নর্মাল বেসিস। যদি ইনডিরেক্ট ন্যারেশন হয় বা নর্মাল বেসিস হয়, তাহলে আমার প্রস্তুতি হবে এক ধরনের। অর্থাৎ তখন আমি কি করব, সবগুলো ভার্ব আগে আন্ডারলাইন করে পরে পাংচুয়েশন করার কাজটা শুরু করব। আর যদি ডিরেক্ট ন্যারেশন হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস সেড, টোল্ড, আস্কড, রিপ্লাইড, অ্যান্সার্ড, ক্রাইড, শাউটেড, এদের পরে যদি দ্যাট, ইফ বা টু প্লাস ভার্ব না থেকে আরেকটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, তখন বুঝতে হবে সেটা ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনের সবগুলো রিপোর্টিং ভার্ব আমাকে আন্ডারলাইন করতে হবে শুরু করার পূর্বেই। কেন আন্ডারলাইন করতে হবে? কারণ এই রিপোর্টিং ভার্বগুলো থাকবে ইনভার্টেড কমার বাহিরে, আর রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে। তাহলে এই কাজটা করার জন্য আমার প্রস্তুতিটা মেইন। দেখো আজকে এটা আমি করব, প্রস্তুতিটা কীভাবে নেই সেটার দিকে একটু বেশি লক্ষ্য করবে। প্রস্তুতিটা যদি ভালো হয় তোমার, নিঃসন্দেহে তুমি ভালো পারবে। প্রস্তুতি নিলে না, শুরু করে দিলা, মাঝখানে যা হুচট খাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে চলো আমরা প্রস্তুতিটা নিয়ে নিই। প্রথমেই দেখে নিই এটা কি ন্যারেশন আছে, ডাইরেক্ট ন্যারেশন আছে, নর্মাল বেসিস আছে নাকি ইনডাইরেক্ট ন্যারেশন আছে। দেখো, আনোয়ার আস্কড মিসেস আমিন হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ইউসুফ হ্যাড টোল্ড। তারপরে মিসেস আমিন রিপ্লাইড দ্যাট। এই রিপ্লাইড দ্যাট দেখে কি বোঝা যাচ্ছে বন্ধুরা? এটা অবশ্যই ডাইরেক্ট ন্যারেশন না, ইনডাইরেক্ট ন্যারেশন। আর যদি রিপ্লাইডের পরে দ্যাটটা না থাকতো, পরে যদি একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতো, ডাইরেক্ট ন্যারেশন হইতো, তখন আমি রিপোর্টিং ভার্বগুলো আলাদা করতাম। অর্থাৎ কে কাকে বলছে, প্রশ্ন করছে, সেটা আলাদা করে আন্ডারলাইন করে পরে কাজটা শুরু করতাম। কিন্তু যেহেতু এখন কি আছে, এটা যেহেতু আছে আমার ইনডাইরেক্ট ন্যারেশন, আমার প্রস্তুতিটা কি হবে, সবগুলো ভার্ব আন্ডারলাইন করা হবে। সবগুলো ভার্ব আন্ডারলাইন করে পরে কাজটা শুরু করলে দেখো কতটুকু সুবিধা পাই। তার আগে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে নেবে। যারা সাবস্ক্রাইব করেছো, অনেকেই সাবস্ক্রাইব করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে নেবে, বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো চলো কথা না বাড়িয়ে আমরা কাজটা করি, প্রস্তুতিটা নিই। প্রস্তুতির মধ্যেই কিন্তু পাংচুয়েশনের সাফল্যটা নিহিত থাকে। দেখো কি আছে, যেহেতু ইনডাইরেক্ট ন্যারেশন আছে, আমি কি করব, সবগুলো ভার্ব আন্ডারলাইন করব, বা নর্মাল বেসিস থাকলেও তাই করতাম। আনোয়ার আস্কড, প্রথম ভার্বটা হলো আস্কড মিসেস আমিন হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ইউসুফ হ্যাড টোল্ড। পরের ভার্ব পেলাম কি, হ্যাড টোল্ড। মিসেস আমিন রিপ্লাইড, পরের ভার্ব পেলাম রিপ্লাইড। তারপরে হি হ্যাড টোল্ড আরেকটা ভার্ব। তারপরে ফিমেলস ভার্ব না, শি ভার্ব না, আস্কড আরেকটা ভার্ব পেলাম। হিম ভার্ব না, ইফ ভার্ব না, হি ভার্ব না, নিউ আরেকটা ভার্ব পেলাম। তারপরে ভার্বটা কি, হোয়াট ফিমেলস ওয়ার, এখানে আরেকটা ভার্ব পেলাম। পরে আনোয়ার রিপ্লাইড আরেকটা ভার্ব পেয়ে গেলাম আমরা। ইন দ্য নেগেটিভ, এখানে কোনো ভার্ব নাই। মিসেস আমিন থ্যাঙ্কড, এই থ্যাঙ্কড আরেকটা ভার্ব পেলাম। তারপরে অ্যান্ড কন্টিনিউড আরেকটা ভার্ব পেলাম। দ্যাট ফিমেলস আর স্টোরিজ, এই যে আর ভার্ব পেলাম। তারপরে
উইথ এ মেসেজ অর মোরাল। এই তো ভার্বগুলো আমার চিহ্নিত হয়ে গেল। তাহলে প্রস্তুতির যে মেইন সেটা আমি বলেছিলাম। কেন মেইন? এখন শোনো, যদি ভার্বগুলো আমি আন্ডারলাইন করে ফেলি ইনডাইরেক্ট ন্যারেশন বা নরমাল বেসিসে, তাহলে সুবিধাটা হলো একটা ভার্বের জন্য একটা সেন্টেন্স হবে। আর যদি কনজাংশন থাকে, দুইটা ভার্ব অর্থাৎ দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব মিলে একটা বড় সেন্টেন্স হবে, সেটা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স হবে। তাহলে দেখো, আমি এখন শুরু করে দিতে পারি। কিভাবে শুরু করছি? যেহেতু ইনডাইরেক্ট ন্যারেশন, আমি কি করব, মানে ইনভার্টেড কমার বিষয়টা এখানে মুখ্য না। তাহলে আনোয়ার প্রথম অক্ষর, শুরু করার প্রথম অক্ষর বড় হাতের দিতে হয়। আর পৃথিবীতে যা কিছু একটা করে আছে প্রথম অক্ষর বড় হাতের দিতে হয়, তোমরা জানো। তাহলে আনোয়ার কি করব, অবশ্যই এখানে আমি বড় হাতের দিব। আনোয়ার আস্কড মেসেজ। এখন দেখো, এখানে মেসেজ একটা নাম আছে, নাম যেহেতু আছে এমটা কি হবে, বড় হাতের হবে। এখানে এটা কিভাবে লিখবো, এম আর এস এর পরে একটা ফুল স্টপ দিব। মেসেজ আমিন হোয়াট, যেহেতু হোয়াট কি পেয়ে ফেলেছি আমরা, একটা কনজাংশন পেয়ে ফেলেছি। তাহলে আমি অবশ্যই এক ভার্ব এক সাবজেক্ট এক অবজেক্ট দ্বারা সেন্টেন্স শেষ করতে পারবো না, পরের ভার্বটাকে আমার নিতে হবে। তাহলে পরের ভার্বটাকে যদি নেই, হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ইউসুফ। দেখো ইউসুফ কি আছে, নাম আছে, তাহলে প্রথম অক্ষর কি দেব, বড় হাতের দিব। ইউসুফ হ্যাড টোল্ড। এখানে কি হবে বন্ধুরা, সেন্টেন্সটা শেষ হবে। তারপরে আসো, মিসেস আমিন রিপ্লাই। তাহলে মিসেস আমিন দ্বারা নতুন সেন্টেন্স শুরু হলো, তাহলে নিশ্চয়ই এম তো বড় হাতের হবেই। মিসেস আমিন, আমিনের একই হবে বন্ধুরা, বড় হাতের হবে এখানে। আমিনের এটা বড় হাতের হবে। মিসেস আমিন রিপ্লাইড, একটা ভার্ব কিন্তু গেল আমার, এই সেন্টেন্সের একটা ভার্ব চলে গেল। তাহলে আমি কনজাংশন পাইলে পরের ভার্বটাকে এই সেন্টেন্সের অন্তর্ভুক্ত করব, কনজাংশন না পাইলে সেন্টেন্স শেষ করব। তাহলে রিপ্লাইড, এরপরে দ্যাট, দেখো কনজাংশন পেয়ে ফেলেছি। তাহলে আমি আরো কন্টিনিউ করব, পরের ভার্বটাকে এই সেন্টেন্সের অংশ হিসেবে নিয়ে আসবো। তাহলে কি হবে, দ্যাট দ্যাট হি হ্যাড টোল্ড, দ্যাট হি হ্যাড টোল্ড, replied that he had told Phoebus, he had told Phoebus, she asked। দেখো এই যে asked আর একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হলো she, এবং she এর পূর্বে আমি থামবো। এখানে কি দিব, তাহলে ফুল স্টপ দিব, থামবো। থামার পরে পরে কি কাজটা করব, she থেকে নতুন সেন্টেন্স শুরু করব। s নিশ্চয়ই বড় হাতের হবে, কি হবে, ক্যাপিটাল লেটার হবে s। she asked him, she asked হিম। ইফ, দেখো এই ইফ কনজাংশন পাওয়ার সাথে সাথে আমার এই এক ভার্ব দ্বারা সেন্টেন্স হচ্ছে না, সেটা বুঝতে হবে। তাহলে হি নিউ, এই নিউ ভার্বটা ওই সেন্টেন্সের অংশ হলো। হোয়াট ফেবেলস ওয়ার, দেখো হোয়াট আরেকটা কনজাংশন যেহেতু পেয়েছি একসাথে, তাহলে সেন্টেন্সটা কোথায় শেষ করবো বন্ধুরা, এই ওয়ারের পরে সেন্টেন্সটা শেষ করে দেব। আচ্ছা, তারপরে যাও, আনোয়ার রিপ্লাইড, রিপ্লাইড ভার্বের সাবজেক্ট নিশ্চয়ই আনোয়ার, তাহলে এখান থেকে সেন্টেন্স শুরু করব আমি। যেহেতু শুরু করলাম, এ ক্যাপিটাল দেব। আনোয়ার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আনোয়ার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। দেখো এখানে কোনো কনজাংশন কিন্তু নাই, এই ভার্বটা গেল, আনোয়ার রিপ্লাইড একটা ভার্ব গেল, ইন দ্য নেগেটিভ কনজাংশন নাই। কনজাংশন না থেকে মিসেস আমিন থ্যাঙ্কড আছে, তাহলে কি এখানে কনজাংশন যেহেতু নাই, মিসেস আমিন থ্যাঙ্ক কি এই সেন্টেন্সের অংশ হবে? হবে না। কেন হবে না? কনজাংশন ছাড়া দুইটা ভার্ব যুক্ত হতে পারে না। তাহলে এখানে সেন্টেন্স আমি শেষ করে দেব। শেষ করে দেওয়ার পরে কি কাজ, মিসেস আমিন দ্বারা নতুন সেন্টেন্স শুরু হলো, তাহলে এম নিশ্চয়ই কি দিব, বড় হাতের দিব। এম আর এস একটা ফুল স্টপ দিতে হবে সংক্ষেপ করার কারণে। মিসেস মিসেস আমিন থ্যাঙ্কড, এই দেখো থ্যাঙ্কড ভার্বটা কার, মিসেস আমিনের, এ বড় হাতের হবে। থ্যাঙ্কড হিম, এন্ড, দেখো এন্ড কনজাংশন পেয়ে গেছি আমরা, তাহলে সেন্টেন্স কন্টিনিউ করব। খুব মজার বিষয়, কনজাংশন একটা ফ্যাক্টর পাংচুয়েশনের ক্ষেত্রে। কনজাংশন থাকলে দুইটা ভার্ব দুইটা সাবজেক্ট লাগবে একটা সেন্টেন্স শেষ হইতে অ্যাটলিস্ট। তাহলে কনজাংশন পেয়ে ফেলছি মানে কি, আমি এই ভার্বের পূর্বে সেন্টেন্স শেষ করতে পারছি না, তাহলে কন্টিনিউড, তাহলে কি হবে, থ্যাঙ্কড অ্যান্ড, মিসেস আমিন থ্যাঙ্কড অ্যান্ড কন্টিনিউড। দ্যাট, এই যে দেখো আরেকটা কনজাংশন পেয়ে ফেলছি, এটার সাথেই যুক্ত, নতুন আর কোনো রিপোর্টিং ভার্ব কিন্তু এখানে নাই। তাহলে এটার সাথেই যেহেতু যুক্ত, এই দ্যাট দ্বারা পরের সেন্টেন্সের অংশটুকুকেও
আমি একই সেন্টেন্সের অংশ করব। তাহলে কি হবে, দ্যাট ফেবলস আর, এই যে আর ভার্ব চলে গেল আমার, ফেবলস আর স্টোরিজ উইথ এ মেসেজ অর এ মোরাল, এখানে ফুল স্টপ দিয়ে দেব। তাহলে এই যে কাজটা আমরা করলাম, আমাদের প্রস্তুতিটা নেওয়ার ফলে সুবিধাটা কোথায় পাইলাম, এই প্রশ্নের উত্তরটা আমাদের জরুরি। প্রস্তুতি নেওয়ার পরে সুবিধা পাইলাম, যেহেতু এটা ইনডাইরেক্ট ন্যারেশন আছে, মাঝখানে দ্যাট আছে, ইফ আছে, বা ডব্লিউএস ওয়ার্ড আছে কনজাংশন হিসাবে থাকাতে কি হলো, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব মিলে কিন্তু বারবার সেন্টেন্সটা হইলো, কখনো তিনটা ভার্ব হয়েছে কনজাংশন দুইটা থাকার কারণে। আর যদি নর্মাল বেসিস হইতো, এখানে এই কনজাংশনগুলো কম থাকতো বা থাকতো না। যখন কনজাংশনগুলো থাকবে না, এক সাবজেক্টের জন্য একটা ভার্বের জন্য একটা সাবজেক্ট আনবো, পরের অবজেক্ট নিব, পরের ভার্ব থেকে ফিরে এসে আমি চিন্তা করব তার সাবজেক্টের পূর্বে সেন্টেন্স শেষ করব। আশা করি বুঝতে পেরেছ প্রস্তুতি নেওয়ার সুবিধাটা কি। আর ডিরেক্ট ন্যারেশন যদি হইতো, তাহলে কি করতাম, প্রস্তুতিটা কোথায় নিতাম, আমরা রিপোর্টিং ভার্ব সবগুলো, ওই যে কে কাকে বললো, প্রশ্ন করলো, উত্তর দিল, অর্থাৎ সাবজেক্ট প্লাস সেড, টোল্ড, আস্কড, রিপ্লাইড, অ্যানসার্ড, ক্রাইড, শাউটেড, অথবা উক্ত ভার্বগুলো প্লাস সাবজেক্ট, এদেরকে রিপোর্টিং ভার্ব বলা হয়। এই রিপোর্টিং ভার্বগুলো আন্ডারলাইন করে নিতাম। এখন যেরকম ভার্বগুলো আন্ডারলাইন করে নিয়েছিলাম, তখন কি করতাম, রিপোর্টিং ভার্বগুলো আন্ডারলাইন করে নিতাম। তাহলে সুবিধাটা কোথায় পেতাম, রিপোর্টিং ভার্বগুলো ইনভার্টেড কমার ভিতরে যাবে না, রিপোর্টেড স্পিচগুলো যার যার বক্তব্য তার ইনভার্টেড কমার ভিতরে ঢুকবে। এই ছোট্ট একটা কথা যদি মনে রাখো আর প্রস্তুতিটা নিয়ে নাও, তাহলে পাংচুয়েশনের যেতে সহজ চ্যাপ্টার আর কোনোটাই নেই। আশা করি বুঝতে পেরেছ প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ছিলে। যাদের সমস্যা আছে থাকবে, তারা কি করবা, আমার বেসিক ক্লাসটা একটু দেখে নিও, ওখানে আরও বিস্তারিত বলা আছে। আর এখানে তো নিয়ম বিস্তারিতই বললাম আমি, তারপরেও যাদের সমস্যা তারা কি করবা, ভিডিওটা বারবার দেখবা, বা বেসিক ক্লাসটা দেখে একটু নিয়মগুলো আয়ত্ত করে বেশি বেশি এক্সারসাইজ করবা। মনে রাখবা, গ্রামার কখনোই এক্সারসাইজ ব্যতীত সম্ভব না। সব নিয়ম মুখস্থ করলেও গ্রামারে কিচ্ছু পারা যাবে না, যদি তুমি ফিল্ডে যায় কাজটা করতে না পারো। ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন।